ঠিক আছে। সো অলমোস্ট তো আগে আমরা অডিট নিয়ে দেখছি, বাট আজকে দেখতে যাচ্ছি যে ইউআরএল ডেলিমিটার অ্যান্ড ফ্রেন্ডলিনেস চেক কি, এতটুকু বুঝছি না ফ্রেন্ডলিনেস কাকে বলে আর কাকে বলে। আচ্ছা, এখন আমার চেক করতে হবে যে ফ্রেন্ডলিনেস আর ডেলিমিটারটা চেক করব, ঠিক না? এখন বলেন তো একটা জায়গায় আমি সব ইউআরএল পাই, এটা কোন জায়গা? এক্স্যাক্টলি সাইট ম্যাপ। কোন সাইট ম্যাপ? এক্সএমএল সাইট ম্যাপ। ওইখানে কিন্তু পুরো টোটাল ইউআরএল গুলো আমার আইসা পড়ে, ঠিক না? সো ধরেন যদি আমি ক্রিয়েটিভ আইটি লিখি, ক্রিয়েটিভ আইটি দিলাম, অ্যান্ড তারপর যে কোনো একটা যদি ওয়ার্ডপ্রেসের সাইট ধরি, ধরেন ট্রিকলা গেলাম, আসার পর এখানে যদি আমি এক্সএমএল সাইট ম্যাপটা জাস্ট চেক করতে চাই, আমি কি লিখব? সাইটম্যাপ ডট এক্সএমএল কথাটা লিখলাম। লেখার পর দেখেন এখানে খেয়াল করে, এটা যেহেতু কোডিং এর দ্বারা ক্রিয়েট করা, হ্যাঁ, বাট আমি কিন্তু ইউআরএল দেখতে চিনতে পারতেছি না। ইউআরএল দেখলে এই যে একটা ইউআরএল, এটা হোম পেজের। এই ইউআরএলটা কি অ্যাবাউট আসের, এই ইউআরএলটা কি কন্ট্যাক্ট আসের, বুঝতে পারছি? আর আগে আর পরে যে থিংসগুলো আছে, যে অ্যারো চিহ্ন দিয়ে লক চিহ্ন বা লাস্ট মড, এগুলো একটু আমার কিসের জন্য হচ্ছে বলেন তো? কোডিং এর দ্বারা বিল্ড করা দেখে। বাট আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে ইউআরএল গুলো ধরে ধরে একটা এক্সেল ফাইলে বা নোটপ্যাডে ফেলে সবগুলো ইউআরএল একবারে চেক করতে পারি। আদারওয়াইজ যদি চেক ওরকম করে না মানে হেজিটেস ফিল হয়, তাহলে কি আমরা এখান থেকে দেখেও কিন্তু বুঝতে পারি। এটা কি দেখেন এফএকিউ, এটা ফ্রিল্যান্সিং এর যে পেজটা ওইটার ইউআরএল, এটা হচ্ছে মার্কেট প্লেসের ইউআরএল, হ্যাঁ, এদিকে ফ্রি সেমিনার, এখানে গ্যালারি, এখানে হচ্ছে ইনস্ট্রাকশন বা টিচার, যেটা মেন্টরের পেজ ছিল না আমাদের, ওইটা জব প্লেসমেন্টের কোর্সেস, তারপর এগুলোর মধ্যে প্রত্যেকটা ইউআরএলস আছে, সবগুলোর ইউআরএল থাকবে। হ্যাঁ, কোথায় পাবো? সাইটম্যাপ ডট এক্সএমএল, অর্থাৎ এক্সএমএল সাইটম্যাপের মধ্যেই পাবো। দেখেন এখানে যদি দেই, এখানেও কিন্তু আমাকে ইউআরএল গুলো শো করতেছে, যদি দেখি, ঠিক না? এখানে প্রত্যেকটা ইউআরএলস আছে না? আমি জাস্ট এক্সএমএল সাইটম্যাপে আসার পর দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা, কোথাও কোনো ডেলিমিটার অথবা ফ্রেন্ডলিনেস আছে কিনা, বের করতে পারবো না? ঠিক আছে, এটা ডান। সো চলেন আমরা ইসে যাই, ওয়েবসাইট অডিটরে যাই। সো ওয়েবসাইট অডিটরে আসার পর স্যার কি দিয়ে ফ্রেন্ডলি, ওই যে যদি আমি ইউআরএলটা দেখে বুঝতে পারি যে আমি এক্স্যাক্টলি কোন পেজে আছি, যেমন স্ল্যাশ দিয়ে কোর্সেস লেখা, ডিজিটাল মার্কেটিং লেখা, ইউআরএলটা আমার সাথে ফ্রেন্ডলি। আর যদি এমন ইউআরএল থাকে অনেক বড় ইউআরএল, স্পেশাল ক্যারেক্টার দিয়ে ভরা, কোয়েশ্চেন মার্ক চিহ্ন, অ্যাটেনশন মার্ক চিহ্ন, নাম্বার করা, পার্সেন্টেজ দেওয়া, সাইট ম্যাপেই থাকবে, হ্যাঁ, ওরকম। তো ঠিক আছে, এখন ধরেন আমরা যদি ট্রিকলাতে আসি, এটা যদি জাস্ট চেক করার জন্য ইউআরএলটা আমাদের এখানে দিতে হবে, হ্যাঁ, ওয়েবসাইট অডিটরের ক্ষেত্রে। এখন প্রত্যেকটা থিংস আমরা স্ক্রিমিং ফ্রগ থেকে নিব, দুইটা থিংস আমরা কই থেকে নেব? ওয়েবসাইট অডিটর থেকে। কি কি বলেন তো? ব্রোকেন লিঙ্কস, এই দুইটা থিংসই আমরা কই থেকে নেব? ওয়েবসাইট অডিটর থেকে। সো ও অ্যাজ ইউজুয়াল কি করবে? ক্রলিং করতেছে, একটু টাইম না, হ্যাঁ হ্যাঁ, আর দেখা যাচ্ছে ওর সাথে আরো দুইটা থিংস নামে, আরো তিনটা থিংস নামে, এরকম হচ্ছে না? নামাবেন সব, হ্যাঁ, এরকম দুইটা তিনটা নামছে, একটা অ্যাসিস্ট্যান্ট নামছে, আরেকটা ই নামছে, নামাবেন। ঠিক আছে, ওই একটু টাইম নিচ্ছে। চলেন আমরা আরেকটা থিংস দেখার জন্য একটু যেটা দেখবো ওটা একটু ই করে আসি। আমি বলেছিলাম একটা এক্সট্রা ক্লাস আমরা করার চেষ্টা করব, যদিও আমাদের মডিউলে নাই, কজ আমরা কোর্স পর্যন্ত ওয়েট করব না, হ্যাঁ, কাজ খোঁজার জন্য। আমরা কোর্স রানিং অবস্থায় চেষ্টা করবেন। এসইওর পরে আমি আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট করব, পুরো কোর্স শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব না, হ্যাঁ। একটা থিংস আমি বলে দেওয়ার চেষ্টা করব, শুরু করে দিবেন, হ্যাঁ, এখন থেকে কোর্স রানিং অবস্থায় চেষ্টা করবেন, কারণ কোর্স শেষ হয়ে যাবে তারপর থিঙ্ক করবেন করব, হবে না। এখন আজকে কোর্স অফলাইনে কোর্স বিধায় কিন্তু প্রতিদিন আসতেছে, উইকলি 2 days, অ্যান্ড বাসায়ও কাজ করা হইতেছে। বাট আপনি একটা গ্যাপ দিয়ে, যে ঈদের গ্যাপটা পাবেন না, যে যতই বলতেছেন বাসায় করা হবে না, আমার থেকে শুনে, মানে কোর্স শেষ হওয়ার পর যদি থিঙ্ক করেন যে 1 মাস পর শুরু করব, পুরোপুরি মাঠে নামবো, হবেই না। ওই যে আপনার একটা গ্যাপ পড়ে গেছে না, অনেক মাস গ্যাপ পড়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ নো ইস্যু। হ্যাঁ এখন দরকার নেই, আমরা একটু রেডি হয়ে নিই, কারণ কিছু ওয়েস আছে, কিছু টেকনিক্স আছে, আমরা একটু ফলো করব, তারপর আমি একা। হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লাস আছে আপওয়ার্কের ইসে। ঠিক আছে স্যার বলেন, কোনো সমস্যা নেই বলেন। হ্যাঁ 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 ল্যাবে হবে, হ্যাঁ আপনাদের রিটেনও হবে, এমসিকিউ হবে, বাট এখানে এসে আপনাদের এই ডেস্কটপগুলোতে প্র্যাকটিক্যাল ওয়েতে হবে। হ্যাঁ ইস্যুস হবে না, আমি আপনাদেরকে কোয়েশ্চেনের কিছু আইডিয়া দিয়ে দিব, মিড টার্মেরও ফাইনাল টার্মেরও, কিন্তু ওই কোয়েশ্চেনগুলো শুধুমাত্র এখানে এক্সামের জন্য আপনারা পড়াশোনা করবেন না, করবেন এটার জন্য যে ইন ফিউচারে যদি আমাকে এই ইন্ডাস্ট্রি নিয়ে কেউ কখনো কোথাও আস্ক করে আমি যাতে না আটকাই, আমি অতটুকু এনশিওর করবো। কারণ এখানকার যে এক্সামের থেকে বেশি ইম্পর্টেন্ট কি, আমাদের কোনো জবের জন্য ইন্টারভিউ বোর্ডে যে অ্যান্সার করা, ওইটা আমাদের বেশি বেনিফিশিয়াল, ঠিক না? ঠিক আছে, আসার পর আমার কি লাগবে, ব্রোকেন লিঙ্কস অ্যান্ড ব্রোকেন ইমেজ। এখানে যদি আসি দেখেন এইখানটার মধ্যে দেখা যাচ্ছে না যে লিঙ্কসের মধ্যে ব্রোকেন লিঙ্কস দেখা যাচ্ছে, এই যে ব্রোকেন ইমেজেস দেখা যাচ্ছে। সো ব্রোকেন লিঙ্কস বলতেছে কয়টা, 29টা। ক্লিক করলাম, এই যে এখানে কিন্তু আইসা পড়ছে। কিটা সাইটের মধ্যে লিঙ্ক আমি দেখাচ্ছি। হ্যাঁ ধরুন ব্রোকেন ইমেজ তো বুঝতে পেরেছি না? আচ্ছা ব্রোকেন লিঙ্কসটা বুঝতে পেরেছে, লিঙ্কসটা একটু দেখাই। ধরেন কোনো কারণে যদি আপনার লিঙ্কসটা ভেঙে যায়, ধরেন আমি একটা কিওয়ার্ড দিলাম, ধরেন when can a baby sit in a stroller, আমি জাস্ট কিউরিয়াস অ্যাবাউট দ্যাট যে একটা বেবি কতটুকু বয়সে উপযুক্ত হবে কি বেবি স্ট্রলারে বসার জন্য, স্ট্রলারে। আচ্ছা এখানে একটা ওয়েব পেজ আমার আসে রিভার বেবি থেকে, এটা কিন্তু আমার ল্যান্ডিং পেজ, ঠিক না? ওই কিওয়ার্ডের এগেইনস্ট কি বলছে যে এ কম্প্রিহেনসিভ গাইড টু ওয়েন ক্যান বেবি সিট ইন স্ট্রলার, আমাকে টোটাল একটা গাইড করতেছে আর কি, পুরোপুরি ডিসক্রাইব ভাবে। আমি যদি একটু নিচে আসি, কোথাও না কোথাও কোনো না কোনো লিঙ্ক থাকবে। এই যে ধরেন এই যে একটা লিঙ্ক, হ্যাঁ আমব্রেলা স্ট্রলার, আমি যদি এটাকে ওপেন এ নিউ ট্যাব দেই, চুজিং এ স্ট্রলার ফর ইউর বেবি, হ্যাঁ সো আমি একটু ওপেন দিলাম, তারপর দেখেন তো ওকে আমাকে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে আসে নাকি একই ওয়েবসাইটে? একই ওয়েবসাইটে ও ওর নিজের এক পেজ থেকে আরেক পেজে কনভার্ট করে নিয়ে যাচ্ছে। ফার্স্টে কি করলাম, আমি জানতে আসছি, এখান থেকে সে আমাকে মানি অথবা বাইং কন্টেন্টে নিয়ে যাচ্ছে যে আপাতত কিনো, জানলা তুমি আপাতত কিনো। এখানেও সেম না? সো কোনো কারণে এখানে যে একটা হাইপার লিঙ্ক করা ছিল, এখানে যে একটা লিঙ্ক করা ছিল, কোনো কারণে যদি এই লিঙ্কটা না কাজ করে তাহলে একটা প্রবলেম না? সো এটাই বলা হচ্ছে লিঙ্কটা ব্রোকেন, মানে লিঙ্কটা কাজ করতেছে না, এটাই আমরা এই করবো। তো লিঙ্ক ক্রিয়েট করা কি সব কিছু আমরা দেখবো। সো আপাতত জাস্ট বের করলেই হবে, আমরা দেখলে বুঝতে পারবো না। আর এই যে আমাকে পেজে লিঙ্ক দিয়ে দিচ্ছে, আমি পেজে যাওয়ার পর যে যে লিঙ্কসগুলো আছে ওইখানে যা দেখার পর জাস্ট ক্লিক করে করে দেখবো যে কাজ করতেছে কিনা, পারবো না? ঠিক আছে, তো অডিট নিয়ে তো আই হোপ কারো কোনো ইস্যুস নেই, আছে? পারা যাবে না? ব্যাকলিঙ্ক, এক প্রকার ব্যাকলিঙ্ক। হ্যাঁ বিকজ ব্যাকলিঙ্ক কিন্তু দুই ধরনের হয়, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, আমাদের অনেক ক্লাসেস আছে আমরা দেখবো। আর ইন্টারনাল লিঙ্ক যেহেতু কথা আসছে, এটা একটু বলে দেই, আমি এই ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজে আসতেছি না, লিঙ্কে ক্রিয়েট করে, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, মানে আমার ওয়েবসাইটের ভিতরে আমি লিঙ্ক করতেছি এখান থেকে এখানে। আর যখন আমার ওয়েবসাইট থেকে আমি আপনার ওয়েবসাইটে পাঠিয়ে দেবো, মানে আমার ওয়েবসাইটে ক্লিক করছে আপনার অন্য কোনো ওয়েবসাইটে চলে গেছে, ওটাকে বলা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। বাট এখন এত কিছু বোঝার দরকার নেই। কিসের মধ্যে? না 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 এরকম না, না 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 ওটা দেখাই দিব না, ক্লাস ছাড়া আমরা বুঝতে পারবো। হ্যাঁ জাস্ট এতটুকু বুঝেন লিঙ্ক মানে কি বুঝতে পারছি। ইন্টারনাল লিঙ্ক মানে একটা ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাচ্ছে, আউটবাউন্ড মানে একটা ওয়েবসাইট থেকে আরেক পেজের বা আরেক ওয়েবসাইটে বাইরে নিচ্ছে, জাস্ট এতটুকু এখন মাথায় রাখলেই হবে। হ্যাঁ সো বুঝতে পেরেছি এই বিষয়টুকু? ঠিক আছে, বুঝিনি স্যার, মানে হ্যাঁ 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 এই যে জাস্ট ব্রোকেন লিঙ্কসটা লেখা ছিল না, অতটুকু জাস্ট দেখায় দেন। হ্যাঁ এতটুকু যে তোমার 29টা লিঙ্ক। না 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 কোন মেনু থেকে বলতে? ও আচ্ছা সাইট অডিট, পাশে একটা লেখা থাকে সাইট অডিট, ওখানে ক্লিক করবেন, করার পর সাইট অডিট, বামে সাইট অডিট এই কথা লেখা থাকবে। ওইখানে জাস্ট ক্লিক করার পর তারপর আমরা সিরিয়ালে দেখতে পারবো, লিঙ্কস আছে আলাদা, ইমেজেস আছে আলাদা, এইচটিটিপিএস আলাদা, ওইখান থেকে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি না? অডিট নিয়ে তো কারো কোনো ইস্যুস নেই। আচ্ছা
এখন কথা হচ্ছে আমরা একটু সেলস প্রপোজালের দিকে যাই। হ্যাঁ, সেলস প্রপোজালটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, এই কথাটাকে যদি একটু ডিভাইডেড করি, শুধুমাত্র প্রপোজাল মানে তো আমরা বুঝি কাউকে অ্যাপ্রোচ করা বা কাউকে প্রপোজাল পাঠানো বা কাউকে প্রপোজ করা, ঠিক না? কোনো কাজের জন্য, মানে অ্যাপ্রোচিং ওয়েতে কোনো কিছু পাওয়ার জন্য। অ্যান্ড সেলসটা কথাটা যদি বলি, যে সেলস প্রপোজাল মানে আমি কোনো কিছু বিক্রির উদ্দেশ্যে একটা প্রপোজাল তার সামনে শো করতেছি, সে যদি অ্যাকসেপ্ট করে দ্যাটস ফাইন, আমার প্রোডাক্টটা সেল হবে। এটাই মূলত সেলস প্রপোজাল। এখন যদি আরেকটা কথা অ্যাড করি, এসইও সেলস প্রপোজাল আমরা যেটাকে বলি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সেলস প্রপোজাল, আমি কাউকে অ্যাপ্রোচ করতেছি, তুমি আমার থেকে এই সার্ভিসটা নাও, এসইও সার্ভিসটা আমি তোমাকে র্যাঙ্কে এনে দেবো, এটা হচ্ছে এসইও সেলস প্রপোজাল। বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো কিভাবে কাজ করে। আমি সামটাইমস একটা ওয়ার্ড ইউজ করি যে বিগ শট ক্লায়েন্ট, ক্লায়েন্ট হান্টিং, আমরা এই কথাগুলো জানি না। সো সেলস প্রপোজাল হচ্ছে এই বিষয়টা যে আপনার নেটওয়ার্কের বাইরে যে আপনি খুঁজে খুঁজে ক্লায়েন্টদেরকে খুঁজবেন, খুঁজে খুঁজে প্রপোজাল পাঠাবেন, যদি লাক ভালো থাকে আমরা কি কাজ পেতে পারি। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে আপনারা প্রতিদিন আপনাদেরকে বলা হবে, আমি পার্সোনালি বলবো প্রতিদিন 10টা করে প্রপোজাল পাঠাবেন। 100% শিওর থাকবেন কাজ পাবেন না। হ্যাঁ, ওই আপনার মেইলই খুলবে না, এটা 100% শিওর থাকতে হবে। কারণ আমাদের ইন্টেনশন যদি থাকে যে আমি 10টা প্রপোজাল পাঠাইছি 3 দিনে একটা কাজ পাবো, ইন দ্যাট কেস যদি না পাই তাহলে আমাদের মধ্যে ডিমোটিভেটনেস কাজ করবে না 100%। তো মাথায় রাখবেন প্রতিদিন 10টা করে পাঠানোর পর 30 দিনে 300টা প্রপোজাল পাঠালে আপনার কাজ পাওয়ার চান্স নেই, সে মেল ওপেন করবে না। বাট ইন দ্যাট কেস যদি ভুলবশত মেল ওপেন করার পর সে কাজ দিবে 100%। আমি ওইটা দেখাই দেবো। যদি মেল ওপেন করার পর কাজ দেয়, ওই কাজটা আপনার মান্থলি বেসিসে প্রজেক্টে চলে যাবে। ওটা তখন আর $20, $30, $40 জন্য থাকবে না, নিম্নে $300 থেকে অ্যাটমোস্ট $700 পর্যন্তও যাবে। প্রতি মান্থলি বেসিসে সে পে করবে। কারণ আমি বলেছিলাম না, কিওয়ার্ড রিসার্চ আমরা যতটুকু করছি, অডিট যতটুকু করছি, ওটা দিয়ে আর্ন করা পসিবল মার্কেট প্লেস থেকে অ্যাট এ টাইম। ওটা মানে আমি আপনাদেরকে বলছি অ্যাজ এ ক্লায়েন্ট আমাকে 100টা কিওয়ার্ড রিসার্চ করে দেন, আমি 20, 30, 40 যে কোনো একটা অ্যামাউন্ট দিব, আপনারা কিওয়ার্ড দিবেন, আমি পে করে দেবো, দ্যাটস ইট, কাজ কিন্তু শেষ। আপনারা কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছেন, আপনাদের হেডেক নাই যে কিওয়ার্ডটা র্যাঙ্কে নিয়ে যাবেন। বাট যখন আমি প্রজেক্ট দিব আপনাদেরকে, আপনারা আমাকে প্রপোজাল পাঠাবেন, আর আমি যখন প্রপোজালটা অ্যাকসেপ্ট করব, আমি আপনাদেরকে 20টা কিওয়ার্ডের জন্য মান্থলি $400 করে দেব। তাহলে বুঝতে হবে অ্যাট দ্য এন্ড ওই কিওয়ার্ড কিন্তু আপনাদের র্যাঙ্কে নিয়ে যেতে হবে। আমি যে মান্থলি বেসিসে আপনাকে টাকা দেবো কিসের বিনিময়ে, আপনার রিপোর্ট দিতে হবে আমাকে যে 20টা কিওয়ার্ড বলছিলাম, 5টা কিওয়ার্ড আগাইছে, আরও 15টা নিয়ে আমি কাজ করতেছি। বিকজ অ্যাজ এ ক্লায়েন্ট আমিও জানি এটা, যে একটা অর্গানিকলি ভাবে একটা কিওয়ার্ড বা ওয়েবসাইট র্যাঙ্ক করতে কতদিন লাগে, 3 to 6 মান্থস লাগে, এটা আমিও জানি। সো আমরা যখন ক্লায়েন্টের কাজ নেব অ্যাটলিস্ট 3 মান্থস, অ্যাটমোস্ট 6 মান্থসের কাজ নেব। তারপর কাজ করার পর তার যদি কাজ ভালো লাগে সেটা এক্সটেন্ড করবে 1 বছর পর্যন্ত, আর সে 100% করবে। হ্যাঁ, সে প্রপোজালটা কিরকম হয়, না 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 না, কিসের কাজ বুঝি না, র্যাঙ্কিং এর কাজ, না না আগে কাজ নেন না, আল্লাহর হুকুমে আসুক, পরটা দেখা যাবে। আমি এখন থেকে পাঠান, এখন থেকে অ্যাটলিস্ট আমাদের অভ্যাসটা থাকুক। ইন দ্যাট কেস কাজ পেয়ে গেছেন, ইস্যুস নাই তো, আমাকে একটু জ্বালাবেন, আমি শেষে দেখাই দেবো, করে করে শিখবেন, ইস্যুস নাই, এটা হচ্ছে কথা। হ্যাঁ, আর টিমের কথা বলেছিলাম না, টিমের কথা কেন, আগে আমি প্রপোজালটা শেষ করে, আই হোপ টাইমে আজকে হবে। আচ্ছা, যেমন এখানে বলছে এসইও প্রপোজাল ডিআরসি ক্লিনিং সলিউশনস, হ্যাঁ, এখানে কি এই নামটা থাকবে, আমাদের ডোমেইনের নামটা থাকবে। আচ্ছা, এখানে বলতেছে ডেট 7 জুন 2020। হ্যাঁ, এটা যেদিন পাঠাবেন সেদিনের ডেটটা দিতে হবে। বুঝতে পারছি, ধরেন আজকে মার্চের 20 তারিখ, আজকে পাঠিয়েছেন না, আজকে ডেটটা দেবেন। আর নিচেই কথাটা দেখেন লিখে দেবেন মাস্ট বি, যে ভ্যালিড ফর নেক্সট 30 ডেজ। কেন, আমি যে কিওয়ার্ডের ম্যাট্রিক্সগুলো বের করছি, আমাকে যে সার্চ ভলিউম দিচ্ছে, এটা কি হোল লাইফ টাইমের জন্য, আমাকে এভারেজ একটা 30 ডেজের একটা এভারেজ সার্চ ভলিউম দিচ্ছে, তো এটা বইলেই দিব 30 দিনের পর তুমি যদি আমাকে কাজ দাও এটার সাথে মিল পাবা না, আমার আবার করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে এই পেজটা যত সুন্দরভাবে সাজাবেন, নিজের ক্রিয়েটিভিটিকে তুলে ধরার চেষ্টা করবেন, আপনারা এর থেকেও ভালো করবেন। এটা প্রিভিয়াস আমার স্টুডেন্টের একটা করা মোটামুটি ভালো করছিল, এটাতে আমি এক্সাম্পল দিই, বাট আপনারা এটার মতন হুবহু করবেন, এর চেয়ে অনেক সুন্দরভাবে করবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে বলতেছে প্রপোজড বাই এমডি তানভীর ইসলাম রাজীব, ঢাকা বাংলাদেশ। এখানে আপনারা আপনাদেরটা দিবেন, আপনাদের জিমেল দিবেন। এখানে বলা হচ্ছে ওয়েস্টার্ন এসইও সার্ভিস, এখানে তাদের এজেন্সি ছিল একটা। হ্যাঁ, তো আপনারা কি এখানে ওয়েস্টার্ন এসইও সার্ভিস দিবেন না, কিছু দেওয়ার দরকার নেই, ইস্যুস নেই। হ্যাঁ, থাকলে ইন ফিউচারে যদি আপনারা কখনো ক্রিয়েট করেন আপনাদের টিম নিয়ে, তখন আপনারা দিবেন। হ্যাঁ, আচ্ছা,
তারপর হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। ক্রিয়েটিভিটি দিলে আপনার কাজ দিবে আপনাকে তো, কিন্তু যখন রেফারেন্সটা চেক করতে যাবে ক্রিয়েটিভ যদি বলে বান্দাকে তো আমি চিনি না, তখন কি হবে? ক্রিয়েটিভ স্টুডেন্ট আপনি সবার আগে এক্সপায়ার করে দেবেন, সবার আগে এক্সপেল করে দেবেন যে আপনি স্টুডেন্ট হয়ে এখন এই অবস্থা করতেছেন, আপনি বের হওয়ার পর কি করবেন ক্রিয়েটিভ নিয়ে? এখানে হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, মিথ্যা কথা বলা যাবে না। অ্যাজ এ মুসলিম আমরা কম কাজ পাই, এটা ভালো, কিন্তু কিছু মিথ্যা কথা যেটা জায়েজ আছে, যেমন আমি বলতেছি, যেটা আমি বলবো যে 3 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স, ওই মিথ্যা কথাটা আমার কেন সাজে? বিকজ আপনাদেরকে ওরকমভাবে ইনশাল্লাহ ট্রেন করা হবে যে 6 মাসে আপনারা 3 বছর এক্সপিরিয়েন্স নিয়ে নেবেন, কিন্তু এর মানে এটা বলা যাবে না ক্রিয়েটিভকে আমি ওন করি, এটা তো মানার মতো না। আচ্ছা, টেবিল অফ কন্টেন্টস, এখানে সুন্দরভাবে কি লেখা আছে? ফার্স্টে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, এখন বলেন, আপনি রানিং স্টুডেন্ট, আমার কাজ দিচ্ছেন, আমি কাজ দিব আপনাকে? আপনি ক্লায়েন্ট, আমি স্টুডেন্ট, আমি বলতেছি আমি রানিং স্টুডেন্ট, ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তুমি আমাকে কাজ দাও, আমি র্যাঙ্কিং এনে দেবো, আপনি কি করবেন আমাকে? সাইকোলজিক্যালি না, আপনি আমাকে এমনভাবে ব্লক করবেন যেন আমি আপনার মেইলই খুঁজে না পাই, ফর ট্রুলি স্পিকিং। কারণ বাইরের কান্ট্রির বাদে লোকাল ক্লায়েন্টও চিন্তা করবে আপনার কয় বছর এক্সপিরিয়েন্স, আপনার বলতে হবে তার আমি 4 বছর ধরে মার্কেটিং করি, নাহলে আপনারা কাজ দেবেন, নাহলে কাজ দেবেন না, তো এক্সপ্রেস টু ইমপ্রেস। হ্যাঁ, আচ্ছা, ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে এখানে ফার্স্টে দেওয়া আছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা কার দিতে হবে বলেন তো? আমার, আপনার? না না স্যার, এটাকে কার দেবো? এসইওর ব্যাপারে বলবো, যে এসইওটা কেন ইম্পর্টেন্ট, এসইও করলে তার লাভ কি হবে, এসইও করাটা কেন প্রয়োজন। হ্যাঁ, মোটামুটি একটা শর্টলি ব্রিফ করব। তারপর দেখেন এখানে বলাই হচ্ছে হু অ্যাম আই বা হু অ্যাম আই। হ্যাঁ, এই জায়গাটা আপনারা আপনাদের মতন ডিসক্রাইব করবেন। এই জায়গাটায় জায়েজ আছে, আপনি বলবেন যে 3 ইয়ার্স অর 4 ইয়ার্স প্লাস ধরে এক্সপিরিয়েন্স, আপনি না হইলেও 50টার উপর কাজ করেছেন, এটা করা যাবে। বাস সেটাকে কি করতেছে? জাস্টিফাই করতেছে না। আপনি যখন একটা এক্স্যাক্টলি নাম দিবেন, সবার আগে ওই এখানে এসে এই নামটাকেই সার্চ করবে, এটা মাথায় রাখবেন। ক্লায়েন্ট আপনাদের সাথে কথা বলার আগে আপনার নিয়ে অবজার্ভ করবে। আপনি তো অনলাইনে আমার প্রেজেন্স রাখবেন, আপনার অনলাইন প্রেজেন্স কতটুকু, এটা আমার বুঝতে হবে না, যেটা একটু মাথায় রাখবো। সো হু অ্যাম আই এর জায়গায় আপনারা সুন্দরভাবে ব্রিফ করবেন। চ্যাট জিপিটি আছে, গুগল আছে, সুন্দর মতন আইডিয়া নেবেন 10 জায়গা থেকে, প্রত্যেক 10 জায়গা থেকে মানে হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে এক বেস্ট লাইন নিয়ে একটা জায়গায় মিলিত করে দেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ওভারভিউ অ্যান্ড গোলস। ওভারভিউ অ্যান্ড গোলসটা কি? বেসিক্যালি ওভারভিউ অ্যান্ড গোলসটা হচ্ছে আপনি যে আমার কাজটা করবেন, আপনার টার্গেটটা কি, আপনি কোন ওয়েতে করবেন, কিভাবে করবেন, ডিসক্রাইব একটু বলার চেষ্টা। যেমন আমাদের গোল হচ্ছে তোমাকে অর্গানিকলিভাবে র্যাঙ্কিং করবো, অর্গানিক মার্কেটার, অর্গানিক ইউজার ভিজিটার এনে দেবো, আমার র্যাঙ্কটা গ্রো করে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, আমরা ডেডলাইন কখনো মিস করবো না, এমন টাইপের কিছু কথাবার্তা লিখবো। লেখার পর এই যে দেখেন ওয়েবসাইট অডিট, এই অডিট আমরা করেছি না, অডিটের ফাইলটা তাকে পাঠাবো। কেন পাঠাবো আমি পরে বলতেছি। এখন কথা হচ্ছে স্যার, আমি যদি অডিটের ফাইলটা যদি এতটুকু কাজ যদি করি অনলাইনে কোনো মার্কেট প্লেসে, তাও তবুও কি আমি $20, $30, $40 পাচ্ছি না? পাচ্ছি তো, অডিট করে দেওয়ার পারপাসে। তো আমি তো তাকে ফ্রি অফ কস্টে করে দিতেছি, এটা কি করা উচিত হবে? উচিত হবে, কারণ আপনার টার্গেট তো হচ্ছে মোটামুটি বড় অ্যামাউন্টের যদি কাজ পায়। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, ড্রাফট বলতে না না, আমরা প্রপার অডিট করে তাকে পাঠাবো। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই কিন্তু প্রপার অডিট, আপনারা যেটা করে আসছেন ওইটাই বেসিক্যালি অডিট। হ্যাঁ, না না, করতে হবে, করে পাঠাবো। হ্যাঁ, এটা কিভাবে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি আস্তে আস্তে আসি, হয়তো বা বুঝতে পারবো। আর একটু খাটনি করার জন্য কি হলো যে বড় যদি আমি কাজ পাইতে যাই, আমরা একটা ওয়েবসাইট সিলেক্ট করে ওইটা আমাদের অ্যাসাইনমেন্ট করতে হয়, পরে এসে তারপর। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাই ফার্স্টে প্রপোজালের সাথে একটু পরিচিত হন, কিভাবে কি করব আমি সব দেখায় দিচ্ছি। হ্যাঁ, দেখেন না না, ওইটাও দেখাবো। হ্যাঁ, আগে এই পার্টটা শেষ করি, একটু জাস্ট দেখেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন কথা হইতে পারে না যে স্যার আমি অডিট করে দিতেছি, ওই যদি অন্য কারোতে কাজ করায়, এটা তো হইতে পারে, মার্কেট আছে। এখন আমি তাকে বলছি তোমার 5টা পেজে মিসিং মেটা ডেসক্রিপশন, কোন 5টা পেজ আমি দিছি? 10টা পেজে মেটা টাইটেল ডুপ্লিকেট, আমি বলছি কোন 10টা পেজ? বলি নাই, কিন্তু অ্যাক্সেস তো আমার কাছে। এখন ও যদি ওর মার্কেটার কেউ বলে তুমি একজন কি কাজ করছে, এই যে অডিট আমার, হ্যাঁ, ওর মার্কেটার কিন্তু আমার অডিটের উপর ডিপেন্ডস হয়ে কাজ করবে না, ওই আবার অডিট করবে, ওই বলবে আমাকে আমার মতন করতে দাও, এটার জন্য কিন্তু ক্লায়েন্ট ওকে পে করতে হবে।
রেফারেন্সে তো বলতেছি নাম্বার শো করতেছি, কোন পেজ এটা আমি শো করতে পারবো, নাম্বারটা শো করবে যে এক্সাক্ট দেখো তোমার 20টা পেজে মিসিং আছে, লুকায় দিব, পারলে ব্লার করে দিব, অর্ধেক আছে, আর পারলে ওই অর্ধেকটাও সহ ব্লার করে দেবো, যা আমি তোমাকে দিব না। এই যে তোমার ডোমেইন, এই যে মিসিং, তুমি এটা দেখো আগে, তারপর তোমার ফার্দার কনভারসেশনে আসো, তারপর আমি দিব তোমাকে অ্যাক্সেস, এরকম। হ্যাঁ, তো আমি কিন্তু তোকে দিচ্ছি না, তো আলটিমেটলি ও আমার কাছেই আসতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াই চুজ মি, এই কথাটা উপরে টেবিল থেকে কোনো কথা যদি বাদ দেন ওকে, বাট ওয়াই চুজ মি এই কথাটা বাদ দিবেন না, আমি পার্সোনালি বলতেছি। তো তুমি যদি আমাকে চুজ করো তাহলে তোমার লাভ কি হবে, আমি 10 জনের থেকে আলাদা মার্কেটার কেন, তো এটা আপনি তুলে ধরার চেষ্টা করবেন যে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে অর্গানিকলিভাবে র্যাঙ্ক করানোর, আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে তোমাকে আগে রেভিনিউ জেনারেট করবো, রোই যেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তুমি আমার কাছে ইনভেস্টমেন্ট করলে তোমার রিটার্ন এটা আসবে ডাবল, এটাই আমার ফার্স্ট টার্গেট থাকবে, বা আমি আমার টিমের গোলস থাকবে। যত সুন্দর করে লেখা দিয়ে দেখেন, সুন্দরভাবে লেখা আছে, আপনার এক্সপিরিয়েন্স কি আছে, আপনি কোন জিনিসকে ফার্স্টে টার্গেট করবেন, কিওয়ার্ডকে টার্গেট করবেন, কন্টেন্ট কীভাবে লিখবেন, এটা একটু সুন্দরভাবে দিবেন। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আমরা প্রসেস পড়েছিলাম, খেয়াল আছে প্রিভিয়াসলি ফার্স্ট ক্লাসে এসইও ওরিয়েন্টেশনে স্টেপ বাই স্টেপ প্রসেস ছিল না 7টা, এক্স্যাক্টলি ওগুলো একটু তুলে ধরার চেষ্টা করবেন, যে হায়ার সার্চ র্যাঙ্কিংস এগুলো একটু দিবেন। তারপর এই যে এখানে প্রসেসটা দিবেন, যে ফার্স্টের পর স্টেপ বাই স্টেপ কোন জিনিসটা করলে ভালো হবে, কোন জিনিসটা না করাটা উচিত হবে, লাস্টে বলে দেবেন তুমি যদি এই স্টেপ বাই স্টেপ ফলো করো 100% অর্গানিকলিভাবে মার্কেট র্যাঙ্ক করতে পারবা। হ্যাঁ, তারপর হচ্ছে এসইও র্যাঙ্ক ফ্যাক্টরস, অর্থাৎ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোন কোন থিংস ফ্যাক্ট করে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। আমি যদি এই কথাগুলো বলি, এগুলো আমাদের একটা করা হয়েছে, টেকনিক্যাল এসইও, সাইট স্পিড আমরা চেক করছি অডিটের মাধ্যমে, মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করছি, ক্রলেবিলিটি চেক করছি, মেটা সিকিউরিটি চেক করছি, সিকিউর ফর্মস অ্যান্ড ডাটা এন্ট্রি, এগুলো আমরা মানে গুগল কয়টা পেজ ইন্ডেক্স করছে, ওই যে ইন্ডেক্সেশন স্ট্যাটাস আমরা পড়ছিলাম না, সাইট কোলন, মনে আছে ওইটাই। বাট আমরা বের করা শিখছি, ফিক্সিং এখনো শিখি নাই, শিখছি ঈদের পর শিখবো 100%। হ্যাঁ, আচ্ছা, তারপর হ্যাঁ বুঝিনি, ওটা করা হয়েছে, মানে আমরা চেক করছি আপাতত, কিন্তু ইন্ডেক্স করাই নেই। হ্যাঁ, আর অন পেজের কথা যদি বলি, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, যেগুলো মিসিং পেয়েছি না সব কিছু আমরা ক্রিয়েট করবো, আমাদের ক্লাসেস আছে। অফসাইট এসইও, এটাকে কি বলা হচ্ছে, ব্যাকলিঙ্ক স্যার, এটা হচ্ছে অফ পেজ। হ্যাঁ, সো আমরা এগুলো দেখবো। এখন আছে কিওয়ার্ড, এটাকে নিয়ে কি কারো পরিচিত মনে হচ্ছে, মনে আছে আমরা করছিলাম ওইটাই, হ্যাঁ ওইটাই। আমি বিভিন্নভাবে কিওয়ার্ড অনেক সিলেক্ট করতে পারি, অ্যাকচুয়াল কিওয়ার্ড কোনগুলো হবে, কারণ তার তো অনেক কন্টেন্ট আছে, ওই কন্টেন্টগুলোকে আগে দেখবো স্যার। কন্টেন্ট দেখবেন কেন, আপনি সার্ভিস দেখবেন, প্রোডাক্ট দেখবেন, তারপর আপনি বের করবেন। আপনি তো ওর ওয়েবসাইট থেকে কিওয়ার্ড নিতে পারবেন না, ওর ওয়েবসাইটে গেলে কিওয়ার্ড বুঝে যাবে। এটাই মানে একটা হেজিটেশনে পড়ে আছে যে আমি তো 1000 কিওয়ার্ড দেখতে পারি, ওর সাথে কি মিলতেছে, মানে ওর সাথে বেসিক্যালি মিলা লাগবে না, কিন্তু ওর সাথে টার্গেট হচ্ছে না, সমস্যা নেই, কাজ দিলে আমি মিলাই নিব, আগে মিলবে না। হ্যাঁ, কাজ দিলে আমি মিলাই নিব, এরকম ঠিক আছে। সো কিওয়ার্ড ওই যে বলেছিলাম, সবার অ্যাফোর্ডেবিলিটি কিন্তু সেম না, কেউ 10টা কিওয়ার্ডের কাজ দিবে $300 দিবে, কেউ 20টা কিওয়ার্ডের কাজ দিবে 500, কেউ একটু কমবে, $300 যদি 10টা নেয়, 20টা একটু বাল্ক আকারে নিচ্ছে, একটু কমাইতে হবে না, 600 নেওয়া যাবে না, 500। $300 30টা কিওয়ার্ড দিলে একটু আপ হবে 7, মানে যেরকমটা অ্যাপ্রোচ করা যায়। এখন দেখেন, ওকে যখন পাঠাচ্ছি, এই কিওয়ার্ডটা 13 নম্বরে আছে, 1 মাস পর যখন রিপোর্ট দিব, সে যখন আমাকে পে করবে, সে হোল মান্থ আপনাকে পেন দিবে না, সে যখন 5 তারিখের আগে পেমেন্টটা দিবে তখনই আপনাকে পেন দিবে, তুমি কি কাজ করছো, তখন আপনি কাজ দেখাইতে হবে না, আপনি যে এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে দিচ্ছে না, এই কিওয়ার্ডগুলো অর্গানিক র্যাঙ্কিং আমরা পাঠাইতে হবে। ধরেন 27 নম্বরে ছিল, 1 মাস পর এটা 23-তে আসছে, র্যাঙ্ক আগাইছে না, এটাই আপনার কাজ। যেটা 32-তে ছিল সেটা 13-এ আসছে, 13 নম্বরে আসছে না। আবার এটাও সত্যি, 30টা কিওয়ার্ডের মধ্যে 17টা আগাবে, 3টা কিন্তু ফল করবে, এটা ক্লায়েন্টও বুঝে যে 13 নাম্বার যেটা 18 নাম্বারে চলে যাবে, হইতেই পারে আমি 6টা কিওয়ার্ড আগাইছি, একটা ফল করছে, আবার পরের মাসে ওইটা নিয়ে কাজ করব, এরকম করে আর কি অনগোয়িং প্রসেস। আমরা বলি না যে এসইও একটা অনগোয়িং প্রসেস, করতেই হবে, কারণ আজকে আমি ভালো করতেছি এর মানে এই না যে আমি সারা জীবন ভালো থাকবো, এই পজিশন ধরে রাখবো। কালকে আমার কম্পোনেন্ট আপনারা কেউ ভালো করবেন, আমাকে নিচে নামিয়ে ফেলবেন, আপনারা আমার জায়গাটা নিয়ে নেবেন, এরকম। হ্যাঁ, সো ঠিক আছে, এই ফাইলটা আলাদা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমি এটাও দিব, আরো 2টা ফাইল আছে অডিটর, ওইটাও দিব। আপনি ক্লাসে একদিন বলছিলেন যে যখন কিনা কোনো একটা কিওয়ার্ড আপনার ব্যাংকের প্রথম দিকে নিয়ে আসবে, সেটা নাকি সহজে করে সলভ করা। এক্স্যাক্টলি, কিছু ওয়েস আছে এটার জন্য সহজে ফল করবে না, এটা আমরা কন্টেন্ট রাইটিং ক্লাসে দেখতে পারবো। ধরুন একটা কিওয়ার্ড আমি এসিআরপি ফার্স্টে নিয়ে আসছি,
ওইটার জন্য আমার ওই এফোর্ট দিতে হবে না যে এফোর্ট দিয়ে আমি নিয়ে আসছি ধরে রাখার জন্য। ধরে রাখার জন্য আমি একটু একটু এফোর্ট দিলে হবে, মাসে একবার, মাসে দুই মাসে একবার। ওটা নর্মাল একটা এফোর্ট আমি দেখায় দেবো, হ্যাঁ, যে কোনো মতন ফার্স্ট এসিআরপিতে আনতে পারলেই হয়েছে। তারপর আমরা কিছু টেকনিক্স অবলম্বন করবো যে আমরা ওই জায়গাটা পজিশনটা ধরে রাখবো। কিন্তু কোনটা বললাম যে আমি একবারেই কাজ করতেছি না। আজকে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করছে, আমি এখন ভুলে গেছি, 3 মান্থস পর যদি আমি ওই র্যাঙ্কটা চেক করতে যাই ফল করবে, কারণ এই 3 মান্থসে অন্য কেউ তার ওয়েবসাইট নিয়ে কাজ করছে এরকম। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি না? আচ্ছা, তারপর এখানে বলতেছে দেখেন 6 মান্থস অফ এসইও ক্যাম্পেইন, সুন্দরভাবে এটা ব্রিফ করে দিচ্ছে, আপনারা ব্রিফ করে দিবেন, এটা ভালো হবে। ক্লায়েন্ট তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে যে 20% কিওয়ার্ড, তুমি যদি আমাকে 2 মান্থসের জন্য হায়ার করো, 20% কিওয়ার্ড কি র্যাঙ্কে নিয়ে যাবো। তুমি 3 মান্থসের জন্য হায়ার করলে 40%, 6 মান্থসের জন্য যদি হায়ার করো তোমার অলমোস্ট 80% কিওয়ার্ডকে আমি র্যাঙ্কে নিয়ে যাবো। অর্থাৎ র্যাঙ্কিং থাকবে 1 থেকে 100-এর মধ্যে, আমি এটাকে আগায় নিয়ে যাবো। বুঝতে পেরেছে? আচ্ছা, তারপর হচ্ছে টার্মস অ্যান্ড সার্ভিসেস, এটা না দিলেও হয় বা দিলেও হয়, একটু প্রফেশনাল লাগে। প্রাইজিংয়ের ক্ষেত্রে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড আছে, অথবা সিলভার, গোল্ড, প্লাটিনাম দিতে পারেন, আলফা, বিটা, গামা দিতে পারেন, ইস্যুস নেই, যেভাবে আই ক্যাচি করা যায়। হ্যাঁ, আপনাদের যেরকম পছন্দ, এত 10টা কিওয়ার্ড দেবা $200, 20টা করছে, ওর কিন্তু $50 কমে গেছে, কারণ বাল্ক আকার নিচ্ছে। 30টা কিওয়ার্ড চাইছে, ওর কিন্তু অলমোস্ট $100 কমায় দিছে। এটা কিন্তু পার মান্থলি বেসিস। হ্যাঁ, এরকম। হাউ টু প্রসিড, এটা মানে কিভাবে প্রসিডিউরটা হবে বেসিক্যালি, যে অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, তুমি ফার্স্টে প্রপোজাল অ্যাকসেপ্ট করবা, কল আর ইমেল ব্যাক করবা, দেন বাকিটা কথা হবে। তারপর কোয়েশ্চেনারি ফর্ম, অর্থাৎ আমার তার ওয়েবসাইটে অ্যাক্সেস লাগবে না, অ্যাক্সেস লাগবে না, তার ওয়েবসাইটে অ্যাক্সেসটা আমরা নিব, অ্যাক্সেস টু প্রজেক্ট ড্যাশবোর্ড, ওইটাই যে আমি তার ব্যাক এন্ডে চলে যাব ওয়েবসাইটের। হ্যাঁ, তারপর হচ্ছে সেট আপ গাইডলাইন, আমরা তাকে কি করব, সেট আপ গাইডলাইন পাঠাবো। আমাদের কিন্তু নেক্সট ক্লাসই সেট আপ গাইডলাইনের উপর। তো নেক্সট ক্লাস না, হয়তো ঈদের পর নেক্সট ক্লাসে আমরা সাইট বিল্ড করা শিখবো। হ্যাঁ, ধরেন এই যে মিসিংগুলো পেয়েছি আমরা অডিটের মাধ্যমে, একটা বেসিক্যালি একটা ওয়েবসাইট কীভাবে বিল্ড করতে আমরা বেসিক প্রসেসটা দেখবো। হ্যাঁ, তারপর হচ্ছে অফ পেজ, তারপর হচ্ছে অ্যাট দেন এই যে মান্থলি রিপোর্ট, আমি তোমাকে প্রতি মান্থলি প্রোভাইড উইথ মান্থলি এসইও অ্যান্ড র্যাঙ্কিং রিপোর্ট, র্যাঙ্কিং রিপোর্টটা পাঠাবো। আর আমার যে সার্চ ইঞ্জিন অপটিমাইজার এসইও যে কাজটা করেছে, কী কাজ করেছে এই জিনিসটা রিপোর্ট পাঠাবো। অর্থাৎ শুধুমাত্র কিন্তু আমার কিওয়ার্ডের রিপোর্ট পাঠাইলে হবে না, কিওয়ার্ড র্যাঙ্কে গেছে, ইউজার ভিজিটর কেমন আসতেছে, কতজন আসলো, কোন পেজে গেল, কোন পেজে কতক্ষণ ছিল, কোন পেজে বেশিক্ষণ থাকছে, কোন পেজে কম থাকছে, কোন পেজে বেশি কেন থাকছে, কোন পেজে কম কেন থাকছে, সব কিছু আমি একটা রিপোর্ট পাঠাবো। ওইটা নিয়ে আমাদের ক্লাস আছে, গুগল অ্যানালিটিক্স অ্যান্ড সার্চ কনসোলের ক্লাস আছে, যেটা পুরো অ্যাক্সেস আমি পাবো। একটা সিঙ্গেল ইউজার ভিজিটর যদি 2 সেকেন্ডসের জন্য আমার একটা ওয়েব পেজে দাঁড়ায়, স্টে করে, ওই ডেটাটাও আমি পাবো। তখন আমার বুঝতে হবে 2 সেকেন্ড কেন দাঁড়াইলো, ওর তো 5 সেকেন্ড দাঁড়ানোর কথা। আর কোনো ইউজার ভিতরে 20 সেকেন্ড দাঁড়াইছে, তখন আমার বুঝতে হবে এখানে 20 সেকেন্ড দাঁড়াইছে, কন্টেন্টটা তাহলে ভালো। এরকম আমরা আস্তে আস্তে দেখবো। বাট আপাতত সেলস প্রপোজালটা বুঝতে পেরেছে, টেমপ্লেটটা বুঝতে পেরেছি না বেসিক্যালি। আচ্ছা, এখন হচ্ছে কথা যে প্রপোজালগুলো কিভাবে পাঠাবো না পাঠাবো। হুম, বলেন। আমরা তো স্যার প্রপোজাল পাঠাবো ভালো, হুম, প্রপোজাল পাঠাবো তাদের যে মেইলগুলো এইভাবে কানেকশন করবো। হ্যাঁ দেখাচ্ছে, একটা সেকেন্ড জাস্ট, আমরা 2472 না আমরা যে ইমেল করবো, ইমেলের ফরম্যাটটা কেমন হবে, ওইখানেও তো কিছু দিতে হবে। অবশ্যই, আমি তো ওইটাও দেখাবো, একটা সেকেন্ড। হ্যাঁ, কালকের ক্লাসটা কোথায়? পরশু, সরি। না না না, আমাদের তো এখানে ক্লাস হয়নি, এখানে হয়েছিল। ও তাহলে আছে আছে আছে, ঠিক আছে ঠিক আছে, ওই ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ল্যাবটা আপনারা এখানেই বুঝবেন, রোজার মধ্যে আপনাদের পুরো প্রেমিসেস পুরো ফাঁকা, যেই ক্লাসে রোজার পর একটু বলতে হবে, দেখতে হবে। না না না, কোনো ইস্যুস নেই। না, সামটাইমস আমাদের এরকম হয় কি থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, ধরেন আজকে আমি থিওরি ক্লাস নিতেছি, আজকে কিন্তু আমার প্র্যাকটিক্যাল ল্যাব দরকার নেই। আরেক সেম টাইম আরেকটা ক্লাস হচ্ছে গ্রাফিক্সের, ভিডিও এডিটিং বা অন্য কোনো ডিপার্টমেন্টের, ওদের আবার প্র্যাকটিক্যাল ল্যাব দরকার। আপনাদের রুটিন দেওয়া হয় না, এগুলো অবজার্ভ করি যে কার কী টপিকের ক্লাস, তার কী নিডেড, এরকম। আমাদের প্র্যাকটিক্যাল কেন হয় না? আপনাদের প্র্যাকটিক্যাল লাগবে? লাগবে কি বলেন? না, আমাদের ডিজিটাল মার্কেটিং এখন প্র্যাকটিক্যাল লাগে না, আমাদের ব্যাক লিঙ্কের সময় প্র্যাকটিক্যাল আর কি লাগে, যদি মনে হয় নিডেড। কিন্তু আপনাদের সবার কি ভালো হয় সবগুলা দিলে কি বলে, আর আমরা একটু কাঁচা করতে আর বুঝি না। কে বলে কাছে, আপনাদের হোমওয়ার্কগুলি সুন্দর হয়েছে। যদি
ইউটিউব ঘাইটেন না, টাইম ওয়েস্ট হবে। কেন ওয়েস্ট হবে বলতেছি, ইউটিউব হচ্ছে সবচেয়ে বেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, এদিকে কোনো সন্দেহ নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনারা এখন ঘাটলে লাভ কি হবে। ফার্স্টে এই 6 মাসের জার্নিটা শেষ করেন, আমি আপনাদের বলে দেবো কোন কোন চ্যানেলগুলো ঘাটবেন। হ্যাঁ, না হলে কি হবে, টাইম ওয়েস্ট হবে ফর ট্রুলি স্পিকিং। অ্যান্ড ফলো করলে নীল প্যাটেলকে ফলো করলে ভালো। এখন এই খালাদ ফারহানরে ফলো করলে কী লাভ হবে, ওই তো দেশের, হ্যাঁ ওই তো আপনার কান্ট্রির বেস্ট, ওকে তো টক্কর দিতে হবে। হ্যাঁ, কেন বুঝেন না, কিছু ওয়েস আছে না আমাদের কাছে, কত থিংস আছে, চ্যাট জিপিটি এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে সাইটগুলো কিভাবে খুঁজবো। আপনাদের ক্ষেত্রে আমরা কিভাবে বের করি, প্রজেক্ট ডিস্ট্রিবিউশন লিস্টটা কিভাবে করি। আমাদের কি কি 4টা কান্ট্রি টার্গেট ছিল। ফার্স্ট ওয়ান গেল কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে। আর আমাদের নিশ ছিল ধরেন ক্লিনিং, প্লাম্বিং, তারপর হচ্ছে ডেন্টিস্ট, ফ্লোরিস্ট, ক্লোদিং। না নিশ হচ্ছে ইন্ডাস্ট্রিকে বলতেছি, যেমন ক্লোদিং ইন্ডাস্ট্রি, ক্রিমিনাল ল ফার্ম একটা ইন্ডাস্ট্রি, ল ফার্ম ইন্ডাস্ট্রির মধ্যে ক্রিমিনাল লয়ার পড়তেছে, প্লাম্বিং আছে, ক্লিনার আছে, কেটারিং আছে, কেক শপ আছে, এরকম যা যেরকমটা ভালো লাগে। কিন্তু আমি বলি যে হ্যাঁ, কিন্তু আমি যদি বলি যে কানাডার মধ্যে টার্গেট করলে ওইখানে ল ফার্ম ভালো চলে, ইউএসএটা এই অস্ট্রেলিয়া টার্গেট করলে ওখানে ফুল বেশি চলে, ফ্লোরিস্ট, হ্যাঁ এরকম। আচ্ছা ঠিক আছে, তো আমি কিওয়ার্ডটা জাস্ট দিব, কিচ্ছু না, একদম ইজি গোয়িং, প্রফেশনাল ক্রিমিনাল লয়ার, ধরেন টরন্টো, মন্ট্রিয়াল, এক প্রভিন্স দিব না, ডিরেক্ট কানাডাই দেন, এখানে দিলাম। দেওয়ার পর আমার কানাডার কি ওয়েবসাইটসগুলো আসছে না, ভালো কথা। এখন কথা হচ্ছে ফার্স্ট এসিআরপিতে যারা আছে তাদেরকে যদি আমি সেলস প্রপোজাল পাঠাই, তারা আমাকে কাজ দিবে বলেন তো, কেন দিবে না? এক্স্যাক্টলি, অলরেডি তো র্যাঙ্ক করতেছে, আমাকে কাজ কেন দিবে? হ্যাঁ, আমরা 6 থেকে 9 এর মধ্যে যাব, বা 6 থেকে 8, 6, 7, 8 এসিআরপি যারা আছে না, এখানে আমি আসলাম। আসার পর ইনডিডকে আমি ওপেন করবো, ইনডিডকে তো ওপেন করবো না। টরন্টো ক্রিমিনাল ল ফার্ম দিলাম, লিগ্যাল এইড অন্টারিও দিলাম, superproof.ca দিলাম, জব ব্যাংক, জব রিকোয়ারমেন্টস ক্রিমিনাল লয়ার ইন অন্টারিও, এটা দিব। আমি কি জব রিকোয়ারমেন্টস চাচ্ছি না, আমি ওয়েবসাইট চাইতেছি। হ্যাঁ, যেমন ক্রিমিনাল ল ফর লিগ্যাল প্রফেশনালস 3rd এডিশন, ঠিক আছে, দ্য বেস্ট ক্রিমিনাল ডিফেন্স লয়ার্স ইন কানাডা, এটাও দিব না, জাস্ট ওয়েবসাইটগুলোকে ওপেন করব। করার পর যদি আমি বলি, দেখেন এগুলি এক একটা ওয়েবসাইট না, যারা ল ফার্ম প্রোভাইড করতেছে, ল সার্ভিস, একটু জাস্ট থ্রলিভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, এখানে ভালো আসে নেই। আচ্ছা, তবুও আমি জাস্ট একটা দিয়ে বুঝাচ্ছি, ধরেন আরেকটায় যাই। ঠিক আছে, সো একটু জাস্ট ওপেন করে করে দেখবো আমরা অ্যাজ এ, যদি বলে হিউম্যান বিং, এতটুকু তো বুঝতে পারবো যে একটা ওয়েবসাইট কতটুকু সুন্দর, কতটুকু সুন্দর না। দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে সাদামাটা। যদি সাদামাটা ওয়েবসাইট থাকে, অ্যাজ এক্সাম্পল যদি বলে এই যে সে খালি ওপেন করে খালি কন্টেন্ট দিয়ে রাখছে, আপনার দেখে কি মনে হচ্ছে তার ওয়েবসাইট নিয়ে তার হেডেক আছে? মনে হচ্ছে না কিন্তু, ঠিক না? মনে হচ্ছে সে ওয়েবসাইট যখন খুলছে, খুলে জাস্ট এক্সিস্টিং রাখছে, মানে এক্সিস্টেন্স রাখছে, তার রাইখা সে আর কোনো কাজই করে না। তাকে কি প্রপোজাল পাঠানো আমার উচিত হবে? হবে না। আদার সাইডে যে একটা প্রিমিয়াম ওয়েবসাইট আমি দেখি, যেখানে ধরেন একটু ভিডিওস হচ্ছে বা কিছু হচ্ছে, ধরেন যে কোনো একটাতে যাই, এই দেখেন এই ওয়েবসাইটটাতে যদি আসি, এখানে একটা ইমেজ দেওয়া আছে, নিচে যদি আসি তার ভালো মতো, এর থেকেও সুন্দর সুন্দর ওয়েবসাইটস আছে, মানে ভিডিওর কাজ হবে, মোশনের কাজ হবে, ঠিক না? একটা ওয়েবসাইটটা দেখলেই বোঝা যায় যে এই ওয়েবসাইটের যে ওনার, তাকে যদি আমি অ্যাপ্রোচ করি, সে অ্যাটলিস্ট এই জায়গায় ইনভেস্ট করতে ইচ্ছুক হবে। বুঝতে পারছি? সে অ্যাটলিস্ট এই জায়গাটা ইনভেস্ট করতে কী হবে, ইচ্ছুক হবে। এই জিনিসটা বুঝতে পারবো না, তা আমার বুঝতে হবে এই জিনিসটা যে কোন ওয়েবসাইটে আমি প্রপোজালটা বেসিক্যালি পাঠাবো। সর্বপ্রথম কী করবো, এরকম 10টা 20টা ওয়েবসাইটের একটা লিস্ট ক্রিয়েট করবো, রেডি করবো লিস্ট, যাদের মনে হবে আমি পাঠাবো। পরবর্তীতে তাদের ওয়েবসাইটে কি করব, ধরেন আরেকটা ওয়েবসাইটে যদি আমি আসি, ধরেন একদম ফার্স্টে যদি আসি, এই দেখেন এই ওয়েবসাইটটাকে দেখতে একটু ভালো লাগতেছে না? প্রিমিয়াম, দেখেই বোঝা যাচ্ছে এই ওয়েবসাইটের ওনারকে যদি আমি বুঝাইতে পারি, সে কিন্তু আমার থেকে সার্ভিস নেবে, ঠিক আছে? আর বাকি যেগুলো দেখলাম ওগুলো তো এরকম না। সো
সো আমাদের এটাই বুঝতে হবে 5 নাম্বার এসিআরপির পরে 5 থেকে ধরবেন 5 6 7 এই এসিআরপির মধ্যে আমরা এমন কাউকে খুঁজে পাই কি পাই না যার মোটামুটি ইচ্ছা আছে বাট নলেজটা নাই। আপনি শুরুতে বলছিলেন যে 5টা সিট নিয়ে কাজ করতে। হ্যাঁ যখন আমরা হচ্ছে ওয়েবসাইট লড়াই করব তখন কি আমরা যতগুলো সিট আছে সবগুলো নেবেন কজ আমরা এখন সবাই বড় হয়ে গেছি ফার্স্ট অফ অল। হ্যাঁ ধরেন সিট যদি 10টা আমি পাঠাইতে পারবো 60টা কিওয়ার্ড তারে এট মোস্ট ওইটা দিয়ে আমি ডিভাইডেড করার চেষ্টা করবো। যদি 10টা সিট থাকে 6টা না 60টার উপরে পাঠানো যাবে না কারণ সে যদি আমাকে সে যদি আমাকে 100টা কিওয়ার্ড বলে র্যাঙ্ক এনে দেয় আমি তো পেমেন্ট কম নিচ্ছি। অ্যান্ড 100টা কিওয়ার্ডের জন্য যদি আমার পেমেন্ট করতে হয় তোমার $2000 পেমেন্ট করতে হবে। কথার কথা বললাম $1500 নিম্নে পেমেন্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একটা বল। আপনি বললেন যে আমাদের সেগুলো বুঝতে হবে যে 6 থেকে 9 একটা উদাহরণ দিলেন। হ্যাঁ হ্যাঁ এক্সাম্পল 10 এর পর যেগুলো আছে সেগুলোতে হবে না 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 ওদের যাবো না কারণ 10-এর বাইরে যেগুলো আছে ওরা কিন্তু র্যাঙ্কিং এর বাইরে মানে আউট অফ দ্য নেটওয়ার্ক। যদি আমি বলি একদম বান্দরবনের মতো কেন বললাম 10 নাম্বার এসসিআরপির পর মানে 100-এর উপরে কোনো র্যাঙ্কিংই পাইনি আমি 99-এর উপরে কোনো র্যাঙ্কিং পাইছেন এসি র্যাঙ্কিংয়ে মানে গণাই ধরে না এমন। সো 10-এর বাইরে যারা আছে মানে তাদেরকে অ্যাপ্রোচ করেও লাভ নাই। ওরা তো ইন্টারেস্টেড হবে না। ইন্টারেস্ট না ওরা হারায় গেছে অ্যাজ লাইক এমন। আর যেগুলা হ্যাঁ ওরা কি আসতে পারবে না? আসতে পারবে কিন্তু এটা সত্যি ওরা যদি হেডেক থাকতো ওরা 10-এর বাইরে থাকতো না। এটা 100%। আপনি যখন 5 নাম্বারের পরে সিআরপিতে গেছে দেখেন 1 নাম্বার এসিআরপির ওয়েবসাইটসগুলো দেখেন। হ্যাঁ 1 নাম্বার এসিআরপির ওয়েবসাইটসগুলো দেখেন আর মাত্র আমরা কি 4 নাম্বার 5 নাম্বার এই দেখেন মাত্র 4-5-এর ওয়েবসাইটসগুলো দেখছি না ওগুলোর কি অবস্থা আর 10-এর বাইরে ওগুলোর কি অবস্থা হইতে পারে। ঠিক আছে ওগুলো নিয়ে কাজ করারই প্রয়োজন নাই। এসিআরপি এক নিয়ে কাজ করলে 5 থেকে 10 এসিআরপি 5 থেকে 9 পর্যন্ত গেলেই হবে। হ্যাঁ 5 6 7 এতটুকু দেখেন। হ্যাঁ 5 6 7 এসিআরপি হ্যাঁ এসিআরপি কেন বলছি ওই যে বললাম আপনাকে যে মান্থলি আমি পে করব আপনার কিন্তু বুঝে আমারে কিওয়ার্ড দিতে হবে আমাকে যে কিওয়ার্ডগুলোকে আপনি আলটিমেটলি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। এন্ড আপনি আমাকে কিওয়ার্ড তো দিয়ে দিলেন চোখ বন্ধ করে পেমেন্টও ওকে হয়ে গেল। এখন আমার থেকে ফার্স্ট মান্থে পেমেন্ট নিলেন এখন আপনি পরে থিঙ্ক করতেছেন আল্লাহ এই কিওয়ার্ডটা তো টাফ আনা অনেক টাফ ব্যাপার কিওয়ার্ডটা র্যাঙ্কিং আনা সরি তখন কি হবে। সো আমার বুঝিয়ে দিতে হবে যে কিওয়ার্ড নিয়ে আমি একটা প্রপার কন্টেন্ট লিখতে পারবো যে কিওয়ার্ডের ইন্টেনশন আছে যে কিওয়ার্ডের মোটিভ আছে ওই কিওয়ার্ডই আমি তাকে সাজেশন করবো কারণ দিন শেষে কিন্তু আমার তাকে র্যাঙ্কিং নিয়ে যেতে হবে। হ্যাঁ তো আমি যদি 10-এর বাইরে যেগুলো আছে ওগুলি র্যাঙ্কিং আনতে কতটুকু টাফ হইতে পারে আমার জন্য এটার জন্যই বলা আর কি। হ্যাঁ তো আমি একটু দেখা নেবো মানে বুঝতে পেরেছি তো পারপাসটা। যেমন দেখেন এখানে অ্যারোটা কাজ করতেছে বলেন স্যার। হ্যাঁ কিচ্ছু না খালি দেখবেন সার্ভিস প্রথম সেকেন্ড হচ্ছে 3 to 5 ওয়ার্ডস লাগবে দ্বিতীয় মানে কিওয়ার্ডটা সাজানো আছে গেল একদম লাস্টে একটা থিঙ্ক করবেন আপনি যদি কনজিউমার হতেন আপনি কি লিখে সার্চ করতেন। এটা সবচেয়ে বড় আমি যদি বলি একদম অর্গানিকলি হতে যে আমি অ্যাজ এ ইউজার ভিজিটর আমার ল ফার্ম দরকার আমার একটা ব্ল্যাক রোজ দরকার বা ফ্লাওয়ার একটা বাকেট দরকার আমি কি লিখে সার্চ করতাম তাহলে কিন্তু আমি হিউম্যান বিং এর ইন্টেন্ট বুঝে দিতেছি কারণ আমিও তো একটা হিউম্যান বিং। হ্যাঁ র্যাঙ্কিংয়েই নাই মানে ওই কিওয়ার্ড র্যাঙ্কিংয়ে নাই র্যাঙ্কিংয়ে নেই। অ্যাপসে যেগুলো সাজেস্ট করছে মানে যেগুলো টুলসে সাহায্য করছে। হ্যাঁ এক্স্যাক্টলি আমরা ম্যানুয়ালি কিন্তু বানাবো না আমি আবারও বলছি ম্যানুয়ালি কিন্তু আমাদের দিন শেষ। হ্যাঁ যে এসিআরপি বেসিস ওরা যে সার্চ করছে ওগুলা র‍্যাঙ্কিং আর সার্চ রেজাল্ট আছে কিন্তু আমি যেগুলা ম্যানুয়ালি বের করে ওখানে দিয়েছি ওগুলা আসছে কিন্তু ওই র‍্যাঙ্কিং আর সার্চ রেজাল্ট নাই থাকবে না কেন বলছি দেবো স্যার না ওগুলা দিব না ওগুলা যদি আমার র্যাঙ্কিং আসে তাইলে দিব। কেন বলছি আমরা ফার্স্টে বলেছিলাম আপনাদের যদি কষ্ট দিয়ে কাজ করানোর পরে ইজি দেখাই দেবো। এখন মজার বিষয়টা হচ্ছে যদি আমরা কষ্ট দিয়ে কাজ না করতাম আমরা কিন্তু ইনটেন্ট বুঝতে পারতাম না এটা 100% থাকে। যদি আমরা নিজেরা কিওয়ার্ড মেক না করতাম আমরা কিওয়ার্ড বুঝতাম না চুজ করতাম এটার জন্য কষ্ট দিয়ে করানো কিন্তু এখন আমরা ম্যানুয়ালি কোনো কাজই করবো না আমরা যা নেব টুলস থেকে নেব। এসি র্যাঙ্কিং গুগলের পিপল অলসো আস্ক ফর কিওয়ার্ড সার্ফার যেখান থেকে নেওয়া যায় ম্যানুয়ালি আর কষ্ট করবো না। হ্যাঁ তো আরও অনেক টুলস আছে আর ইন ফিউচারে যদি পসিবল হয় আপনাদের পুরো বাদ হ্যাঁ ম্যানুয়াল প্রয়োজনই নাই ঠিক আছে। হ্যাঁ এসিএম রাশ বুঝি নাই না সব পেড টুলস দেখাবে এখন না আমাদের এখন টাইম হয় না খামাখা এখন যদি দেখাই দিই সব মাথার উপর দিয়ে যাবে। আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিন্তু আরও 2টা ক্লাস আছে দেখছি আমরা কেউ মডিউলে অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ অ্যাফিলিয়েটের জন্য কিওয়ার্ড রিসার্চ আমরা জানি কিওয়ার্ড কয় প্রকার 2 প্রকার
কি অনুযায়ী, লেন্থ অনুযায়ী, মানে আকার অনুযায়ী, ইন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ড দুই প্রকার। ওটা আমরা আস্তে আস্তে দেখব। একদম অ্যাফিলিয়েট, কম্পিটিটর অ্যানালাইসিস, দেন কন্টেন্ট রাইটিং এর পর আমি আপনাদেরকে পেড টুলস দেখাবো। আর তখন যদি কেউ পারচেজ করতে চান তখন আমি এনকারেজ করবো পারচেজ করেন, এখন এনকারেজ করলে আমার পক্ষে এটা ভালো না। তো এক লাইন জিজ্ঞেস করবো, বলেন না। পারমিশন নিয়ে জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। এসিএম রাষ্ট্র মান্থলি বেসিস খরচ আসে না, এটা হচ্ছে ইয়ারলি বেসিস একবার পেমেন্ট? না না, মান্থলি বেসিসে, ইয়ারলিও করা যায়, কিন্তু ওইখান থেকে তো আমরা পারচেজ করব না, কারণ ওইখানে সর্বনিম্ন খরচ কত আসে? ওইখানে দেখা যাচ্ছে যদি আমি ওদের ওখান থেকে পারচেজ করি অ্যাটলিস্ট $100 মান্থলি যাবে। আর হ্যাঁ, আমরা গ্রুপ থেকে নেব, ফেসবুক বিভিন্ন গ্রুপ থেকে আছে। কীভাবে, এদিকে এমন না যে অথেন্টিক না, 100% অথেন্টিক। আমি $100 দিয়ে নিয়েছি এক মাসেরটা, আমি আপনাদের মতন 1000 জনকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। কারণ এসিএম রাজ যখন আমি পেড টুলসে চলে গেছি, যখন আমি সাবস্ক্রিপশন করে ফেলছি, সে তো আমাকে ছেড়ে দিচ্ছে আনলিমিটেড। সে তো বলছে তুমি যত মন চায় তত করো। তখন আমি 1000 জনের কাছে $100 করে বিক্রি করে দিচ্ছি, আমার কিন্তু আলটিমেটলি লাভ হয়ে গেছে। 100 টাকায় না, মানে 1000 যদি ধরি আমরা, এসিএম রাস না, এসিএম রাস, এইচরেফস, ক্যানভা, তারপরে গ্রামারলি বলি, যেগুলো আমার দরকার আমি দেখাই দিব। এখন অনেকগুলো গ্রুপস তো আছে, সব গ্রুপসের থেকেও নিব না, আমি 2টা গ্রুপসের নাম আপনাদের বলে দেবো, বাট এখন নিয়ে না, এখন আমরা বেসিকগুলো শিখি। কারণ আপনি যখন কিওয়ার্ডে যাবেন, এইচরেফস অ্যান্ড এসিএম রাসে দেখবেন সিপিসি আছে, পিপিসি আছে, আরডি আছে, এখন বুঝাইলেও বুঝতে পারবো না। এখন যদি ওগুলো বুঝাইতে যাই তাহলে আমাদের মডিউলারগুলো আমরা হারায় ফেলতেছি না। তো আস্তে আস্তে যাই, আমি সব আপনাদের দেখাই দেবো, হ্যাঁ, যে অনেক ইজি হবে। স্যার বলেন। হুম, হ্যাঁ তাহলে আমার কি প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আবার কিওয়ার্ড রিসার্চের দরকার আছে যদি আমি সেম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি? হ্যাঁ হ্যাঁ স্যার, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু, যদি আমি বলি সার্ভিস সেম না, কথার কথা, সার্ভিস কিন্তু সবার সেম না। হ্যাঁ, আর আমরা কিন্তু 60টা কিওয়ার্ড পাঠাবো না, আমরা পাঠাবো 30টা। আমরা কিওয়ার্ড রিসার্চ করবো 200-300, ওইখান থেকে 60টা চুজ করব, 60টা থেকে বোঝার চেষ্টা করবো কোন কিওয়ার্ডগুলি নিয়ে আমি লেখালেখি করতে পারবো। কন্টেন্ট লিখতে হবে, মেটা টাইটেল লিখতে হবে। হ্যাঁ, আমি 30টা কিওয়ার্ড দেবো, কারণ 30টা কিওয়ার্ডের জন্য সে আমাকে মান্থলি যে পেমেন্ট দিতেছে 60টা কিওয়ার্ডের জন্য সেম পেমেন্টই দেবে। এখন রিমোট জব বাদে তো আমি তারে বলতে পারি না তুমি $1000 আমাকে পে করো, কথা বুঝতেছি? আমরা 30টা কিওয়ার্ডই দিব, তারপর 6 মান্থস পর্যন্ত সে আমাকে বলে যে আরও কিওয়ার্ডে র্যাঙ্ক আনা দাও, তারপর আমি তোকে অ্যাপ্রোচ করবো যে আরও 30টা কিওয়ার্ড আছে, তুমি চাইলে এগুলো র্যাঙ্ক আনা। হ্যাঁ, প্রথমে 30টাই দেবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, কানাডার ক্ষেত্রে মানে লয়ার ফ্রম অস্ট্রেলিয়ার ক্ষেত্রে মানে এক এক জায়গায় একটা ফ্লোরিস্ট, ঠিক আছে। আমেরিকা, ইংল্যান্ডে যদি আমি বলি ফ্লোরিস্ট আছে, কেটারিং আছে, অস্ট্রেলিয়ার কেটারিং, প্লাম্বিং সার্ভিসটা অনেক বেশি পপুলার। তো আমি এখানে কে লিখে সার্চ করছি, প্রফেশনাল ক্রিমিনাল লয়ার টরন্টো। সেমভাবে আপনারা লিখবেন প্রফেশনাল ক্রিমিনাল লয়ার অস্ট্রেলিয়া, প্রফেশনাল ক্রিমিনাল লয়ার ইউকে, প্রফেশনাল ক্রিমিনাল লয়ার ইউএসএ, গেল। এখন আমি প্লাম্বিং চাচ্ছি, কি লিখবো, প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ। তারপর ক্লিনিং সার্ভিস, প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ড্যাশ, প্রফেশনাল ডেন্টিস্ট সার্ভিস ড্যাশ, বাই অনলাইন ফ্লাওয়ার। যখন ফ্লাওয়ারের দিকে যাব, বাই অনলাইন ফ্লাওয়ার সিডনি হোক, মেলবার্ন হোক, পুরো অস্ট্রেলিয়ায় দিয়ে দেন, কানাডা হোক, ইউএসএ হোক, দিয়ে দেবো। আর এখন যদি আমার ক্লোথিং লাগে, বাই অনলাইন মেন ক্লোথস। এভাবে করে কিওয়ার্ডগুলো লিখে আমাকে যখন ডেটা দিয়ে দেবে, তখন আমি এসিআরপির পরে যে লিড কালেক্ট করব। লিড কালেক্ট করে বুঝতে পারছি ওয়েবসাইট, বুঝতে হবে যে ওয়েবসাইটে সার্ভিস আছে, মাস্ট বি লাগবে। ওয়েবসাইট যতই সুন্দর হোক, যদি সার্ভিস এক্সপ্রেস না করে আমি কিন্তু তাকে পাঠাইতে পারতেছি না। আমার সার্ভিস লাগবে, ওয়েবসাইটটা ওয়েল ডেকোরেটেড থাকবে, সুন্দর থাকবে, যেন আমি দেখে বুঝি এই ক্লায়েন্টকে যদি আমি পাঠাই ওর ইচ্ছা থাকবে এফোর্ট দেওয়ার। এমন যাতে না হয় একদম সাদামাটা ওয়েবসাইট আমি পাঠাচ্ছি বাট রিপ্লাই দিচ্ছে না, ওই দিবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি কি করবো, এখন তার মেইলটা লাগবে না আমার, কোন মেইলে আমি পাঠাবো। হ্যাঁ, সো এখান থেকে সবার আগে মাথায় রাখবো ফুটারের মধ্যে মেল থাকে তাদের সাথে কন্ট্যাক্টের জন্য, নাও থাকতে পারে, ইস্যুস নেই, কন্ট্যাক্টের মধ্যেই তো থাকে। কন্ট্যাক্টের মধ্যে থাকার কথা। পুরো তাই কন্ট্যাক্ট। অ্যাবাউটে গেলে হয়তো পাইতে পারে। অ্যাবাউটে, নাহলে কন্ট্যাক্টে, নাহলে ফুটারে, একটা জায়গায় তো থাকবে। এই যে এখানে info@ আছে না, এই মেইলে আমার পাঠাইতে হবে। এখন ইন দ্যাট কেস এই ওয়েবসাইটে আমি পাই নাই, কিন্তু পাইছি, পাই নাই, কিন্তু এটা মাথায় রাখবো প্রত্যেকটা ওয়েব মেল এরকম থাকে, এগুলো কিন্তু ওয়েব মেল, ঠিক না, যে জিমেইল না, ওয়েব মেল এরকমই থাকবে, info@, তারপর তার নাম দিয়ে দেন, পেয়ে যাবো আমরা। হ্যাঁ, তবুও যদি না পাই, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থাকে না তাদের, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম অথবা পিন্টারেস্ট থাকে না,
লিঙ্কডইনটা লিঙ্ক মানে যেই সোশ্যাল প্ল্যাটফর্মে পাবো আমি ওইখানে যেয়ে খুঁজবো যে মেল একটা না একটা জায়গায় তার থাকবে, এটা মাস্ট বি। বুঝতে পেরেছি? ধরেন আমি একটা দিয়ে দেখাই, এখানে থাকবে। স্যার বলেন। একটা টুলস আমি বলছি ইয়ে নিয়ে খারাপ হবে। হ্যাঁ, apollo.io তে যান। apollo.io, 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 এটা কি? Apollo, B2B, বিজনেস টু বিজনেস লিড কালেক্টের জন্য। হ্যাঁ, এইটাতে দিলে স্যার হচ্ছে ওদের তো মেইল আছে। হ্যাঁ, মেইল, লিঙ্কডইন পেজ, ফেসবুক, অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম এবং ইফেক্টিভ ওরা যেগুলোতে অ্যাক্টিভ থাকে, নারী গোষ্ঠী, নারী কর্মকর্তারা আছে সকলে। কিন্তু এটাতে এটা যেটা বলছেন, এটার হ্যাঁ, এটার আপনাদের ক্লাস আছে তো, এখন না, আপনাদের লিড জেনারেশন, B2B, B2C সব কিছু শেখানো হবে, ওটা আমাদের লিঙ্কডইনের ক্লাসে। কিন্তু এখন দেখাইলে তো পাজল হবে না। আপাতত আমরা একটু ম্যানুয়ালি দেখি। ক্রিয়েটিভে এটাই, ক্রিয়েটিভে আসছে। যদি ম্যানুয়ালি আমরা ইজিতে বের করতে চাই তাহলে গুগলে যদি সার্চ করি হচ্ছে এদের যে মেইলের যে ফরম্যাটটা থাকে admin@double quotation, তারপরে হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা আছে, হ্যাঁ, দিয়ে যদি @mail এটা লিখে দিলে চলে আসে। মানে info@ দিয়ে যদি আপনি তার ইনফো তো স্যার হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের কমন মেল, এটাই তো কথা। কিন্তু আমরা ইনফোর পেজগুলো তো স্যার হচ্ছে সিও লেভেলে যারা আছে, সি লেভেলে তারা তো চেক করে না, ওরা হচ্ছে ওদের নামের মেল যেগুলো থাকে, যদি জন ডো থাকে তাহলে জন কিন্তু তাদের নামে যে B2B যখন কালেক্ট করতেছে লিড, হ্যাঁ, তাদের নামে যখন পাঠাচ্ছি তারা কিন্তু মেইল অতটা ওপেন করবে না, করলেও পাঠাতে পারেন, ঠিক আছে, কিন্তু মেইল বের করতে পারবো তো। বুঝতে পেরেছি তো, যা যেরকম সুবিধা বের করেন। বাট আপনাদের B2B, B2C প্রত্যেকটা থিংসের ক্লাস আছে। ক্রিয়েটিভে হ্যাঁ স্যার, ম্যানুয়ালি করেন ফার্স্টে। হ্যাঁ স্যার, একটা বিষয় আমি বুঝতে পারিনি বা কনফিউজ থাকি সেটা হচ্ছে যে যদি ইমেল অ্যাড্রেসটা না পাই তাহলে ইউআরএল এ যাই info@, তারপরে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে দিলে ইমেল আসতে পারবে। হ্যাঁ, যখন মেইলে আমি সেন্ডার অপশনে যাব, ওখানে আমি লিখি না, পুরোপুরি লেখার পর কিন্তু আমার ওখানে শো করে যে এই মেলটা এক্সিস্ট করতেছে কি করতেছে না। না করলে বাদ, ওই ওয়েবসাইট নিয়ে কাজই করবো না। কেন ফার্স্টে আমি দেখবো মেলটা, তারপর আমি কই যাব, এই মানে রিসার্চ করার আগে মেল পাইছি, ওয়েবসাইটটা এসি র্যাঙ্কিংয়ে ফেলবো। এসি র্যাঙ্কিং কি বলতেছে না, আমি কষ্ট করে কাজ করলাম, এসি র্যাঙ্কিং ডাটা দিচ্ছে না, তখন এই দুইটা জিনিস ওকে হওয়ার পর তারপর আমি যে কাজ করব। বুঝতে ওগুলো দেওয়া যাবে। হ্যাঁ টুলস কি আছে যেটাতে আপনার জাস্ট ওয়েবসাইটে অ্যাড্রেসটা দিলে আছে, বাট ওগুলির এখন আমাদের ক্লাসেস না। হ্যাঁ, তো আমরা একটু ফার্স্টে অ্যানালাইসিস করা শিখি। অ্যানালাইসিস না করলে এই জিনিসগুলো আমাদের আসবে না। একটা মাথায় রাখবেন যে মেশিন লার্নিং আর একটা বেসিক লার্নিং ম্যানুয়াল অনেক ডিফারেন্সেস। আপনি যখন ম্যানুয়ালি শিখে যাবেন তখন আপনি বলবেন যেভাবেই হোক আমি করে দিতে পারবো, এই জিনিসটা কাজ করবে। আর যখন আপনি বিভিন্ন টুলস বা বিভিন্ন মানে জিনিসের উপর ডিপেন্ডস থাকবেন, আপনি স্টক আউট হয়ে যাবেন যে আমি কিভাবে কি করবো। আর যখন ম্যানুয়ালি আপনি সবকিছু শিখে যাবেন তখন আপনার কাছে কোনো ব্যাপার না, আপনার টার্গেট থাকবে আমি করতে পারবো, এটা তো হয়, যেমনি হোক আমি করে দেখাবো। এই জিনিসটা যেন ইনশিওর। আর ক্রিয়েটিভে আসছেন আপনারা, মাশাআল্লাহ সব কিছু করানো হবে, লিঙ্কডইন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, B2B, B2C যা আছে, লিড জেনারেশন, এভরিথিং। বাট ফার্স্ট অফ অল ম্যানুয়ালি একটু করার চেষ্টা করি। হ্যাঁ, এখন কথা হচ্ছে, এখন আমাদের এই থিংসগুলো আমরা বুঝতে পারছি না, লিড কালেক্ট, সেলস প্রপোজাল সব বুঝতে পারছি। এখন আছে কথা, এখন বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু কাজ পাওয়ার জন্য আমরা করবো না, আমরা লাক বাই চান্স যদি কাজ আসে আলহামদুলিল্লাহ, শেখার জন্য। কি শেখার জন্য? এটা যদি একজনের পক্ষে বলি রোজ 10টা করে পাঠানোর কথা, তখন যদি বেসিক্যালি বলি আমার টেমপ্লেট কিন্তু রেডি, আমি টেমপ্লেটে হু অ্যাম আই, ওয়াই চুজ মি, ড্যাশবোর্ড যেগুলো লিখছি ওগুলো বারবার আমার চেঞ্জ করার প্রয়োজন আছে। আমি ফার্স্ট পেজটা চেঞ্জ করব, ডোমেইন নেম ড্যাশ, আর কিওয়ার্ড রিসার্চের যে পার্টটা, অডিটের পার্টটা জাস্ট আমি চেঞ্জ করে বসাবো। এখন কথা হচ্ছে আপনারা টিম ওয়াইজ কাজ করবেন। এখানে যদি 3টা টিম করতে পারেন বা 4টা টিম করতে পারেন, ধরেন 4 জন বা 5 জন করে একটা টিম, লিড কালেক্ট করছেন 10টা ওয়েবসাইটে। আজকে স্যার করছে কিওয়ার্ড রিসার্চ, স্যার করছে অডিট, আর স্যার করছে টেমপ্লেট রেডি, আর ম্যাম করছে কি পাঠাইছে, আর স্যার কি করছে লিড কালেক্ট করছে। গেল আজকের দিনে কিন্তু 5টা ওয়েবসাইটে পাঠানো হয়েছে, 10টা না পাঠান 5টা। কালকে আবার জিনিসটা ঘুরছে, কালকে সে লিড কালেক্ট করছে, স্যার কিওয়ার্ড রিসার্চ করছে, সে অডিট করছে, ম্যাম প্রপোজাল পাঠাইছে, সে অন্য কাজ করছে। এভাবে কি হইলো, আমাদের কিন্তু প্র্যাকটিসটা হয়ে গেল, আমরা ওয়েটা বুঝে গেলাম যে কিভাবে কি করতে হবে। এই জিনিসটা আমার মেইন দরকার আফটার দ্য কোর্স, কারণ এখন কিন্তু সবাই আমরা টিম পাচ্ছি, টিমের সাপোর্ট পাচ্ছি, একজন হেল্প করতে পারতেছি। অ্যান্ড হু নোস
মানে কোর্স শেষ হওয়ার পর কে কোথায় যায়, আলহামদুলিল্লাহ বন্ডিং থাকবে, বাট একসাথে কাজ করা যদি না হয় ওরকম জিনিসটা কিন্তু থাকবে না। তখন যেন প্র্যাকটিসটা আমাদের মধ্যে থাকে যে আমরা কিভাবে কি করব। বুঝতে পেরেছে? আপনারা টিম করেন, রোজ পাঠান। এখন আসি মেইন কথায়। এখন কথা হচ্ছে আপনি যে মেইল পাঠালেন, আমি কেন বলছি যে সে মেইল ওপেন করবে না, এটা 100% শিওর থাকেন। যদি ভুলবশত ওপেন করে সে কাজ দিবে, এটাও 100%। কেন? স্যারের 1 লাখ টাকা রেভিনিউ কোনো একটা বিজনেসে, স্যারের 10 লাখ, স্যারের 1 CR, স্যারের ম্যামের 2 CR, স্যারের 3 CR, মানে 3 কোটি, 1 2 3 কোটি টাকা। সেও কিন্তু চায় তার 1 লাখের থেকে 1 লাখ 10 যদি সেল হয় তাহলে লস কোথায়? সেও চায় 10 লাখেরটা 15 লাখ হলে লস কোথায়? সেও চায় 1 কোটিটা 20 লাখ বাড়লে কি, ম্যামও চায় 10 লাখ বাড়লে কি, স্যারও চায় 30 লাখ বাড়লে কি। ওভারঅল সবাই চায় তার সেলটা গ্রো হইতে। তাকে যদি আমি বুঝাইতে পারি যে আমার উপরে ইনভেস্টটা তোমার লস হবে না, হ্যাঁ, ইউ উইল নট রিগ্রেট, সে কিন্তু দিবে কাজটা, বড় কোম্পানি হোক ছোট কোম্পানি হোক। এখন মেইলের বডিটার ইসে আমরা কি লিখবো? সাবজেক্ট লাইনে যদি আপনারা এই কথা লেখেন এসইও সেলস প্রপোজাল ফর ইউর ওয়েবসাইট, প্রপোজাল ফর ইউর ওয়েবসাইট, সে জীবন ওপেন করবে না। বিকজ তার মেইলে এরকম 4-5টা গেছে অলরেডি, এটার জন্য সে ওপেন করবে না। যেটা আই ক্যাচি করার জন্য যদি বলেন একটা অ্যাটেনশন চিহ্ন দেবেন, ব্যাড ইস্যুস অন ইউর ওয়েবসাইট, ইম্পর্টেন্ট ইস্যুস অন ইউর ওয়েবসাইট, কুয়ারে নিয়ে হইলেও বাবা তুমি মানে মেইলটা ওপেন করো, মেইলটা খালি ওপেন করো। ওপেন করলো, করার পর যদি বডিতে আসে মানে এরকম কিছু আই ক্যাচিং কথা লিখে যে তোমার এই ওয়েবসাইটে এরকম প্রবলেমস আছে বা ব্যাড ইস্যুস বা ইম্পর্টেন্ট ইস্যুস ইউ হ্যাভ টু ফিক্স, এরকম কিছু লেখার পর সে মেইলে গেল, বডিটা ওপেন করলো। এখন বডির মধ্যে আপনারা সবাই ক্লায়েন্ট, আমি যদি বলি আমি রাজশাহী হোসেন অনেক বছর যাবত ডিজিটাল মার্কেটিং করতেছি, আমাকে তুমি কাজ দাও, আপনারা দিবেন? আপনারা 100% বলবেন যে আমার কাছে কাজ নাই, কাজ পারি না বিধায় আমি তাকে আপনাদের পোক করতেছি। তো আমাদের বডিটা কিরকম থাকবে লেখা আর কি, বডির ইমেলের বডির লেখা থাকবে যে আমি যে রিলেভেন্ট ওয়েবসাইট পাঠাচ্ছেন, ল ফার্ম হইতে পারে, ফ্লাওয়ার হইতে পারে, ক্লোদিং হইতে পারে, যে আমার ক্রিমিনাল ল রিলেটেড এই জিনিসটা নিডেড ছিল। সো যখন আমি গুগলে সার্চ করলাম, আনফরচুনেটলি আমি তোমাকে খুঁজে পাইনি, কোথায় সার্চ রেজাল্টে খুঁজে পাইনি, আমি সার্ভিসটা নিয়ে নিয়েছি, বাট তোমার ওয়েবসাইটটা আমার কাছে ভালো লেগেছে বিধায় আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার ফ্রি টাইম ছিল, দ্যাটস বিকজ আমি তোমার ওয়েবসাইটে অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করার পর দেখলাম কিছু কিওয়ার্ড আছে যেগুলি লিখে মানুষ সার্চ করতেছে অ্যান্ড তোমার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে যাচ্ছে, বাট তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার র্যাঙ্ক নাই। আই বিলিভ তুমি যদি এই কিওয়ার্ডগুলি নিয়ে কাজ করো, তুমি বেটার র্যাঙ্কিংয়ে যাবা, তোমার সেলটা বেশি জেনারেট হবে, মানে রেভিনিউ জেনারেট হবে, গেল। আর আমি তোমার অডিট করলাম, আমার কাছে টাইম ছিল, অডিট করার পর দেখলাম কিছু ইস্যুস আছে, তুমি যদি ওগুলো ফিক্স করো তাহলে গুগল তোমাকে বেটার র্যাঙ্কিংয়ে দিবে। আই অ্যাটাচ দ্য ফাইল বিলো, আমি বলছি তুমি আমাকে কাজ দাও, আমি সাজেশন দিয়েছি, সেই আমাকে পোক করবে দেখার পর। কারণ সে যখন যদি ভুলবশত ওপেন করে, সে যখন দেখবে না যে কিওয়ার্ড লিখে খুঁজতেছে, তাকে পাওয়া যাচ্ছে 14 নাম্বার মানে 44 নাম্বার পজিশনে, 5 নাম্বার এসিআরপিতে, অডিটের মধ্যে এই প্রবলেম, সেই আপনাকে নক করবে আচ্ছা তুমি আমাকে করে দাও। তখন বলবেন আচ্ছা কিভাবে কি করতে হবে। তো এটার জন্য আমি বলি যে ফার্স্টেই আমরা কোনো অ্যামাউন্ট না লেখাটা বেটার আমাদের প্রফেশনাল অনুযায়ী। আমি যদি সিলভার ব্রোঞ্জ করে দিই, তাহলে আমি বলেই দিচ্ছি যে তুমি আমাকে কাজ দাও, আমি তোমাকে কাজটা করে দেবো। আদার্স সব কিছু দেন, অ্যামাউন্টটা লেখেন না। তারপর সে আসবে, তারপর আপনাকে বলা আচ্ছা আমি তোমাকে একটা সেলস প্রপোজাল, একটা প্রপার সেলস প্রপোজাল পাঠাই। আপনার আমি সেলস প্রপোজাল পাঠাই, তোমাকে একটু বুঝাইলাম, সাজেশন এরকম করে একটু দেওয়ার চেষ্টা করেন। বুঝতে পেরেছি কি? তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রপোজালই পাঠাবো সেম ওয়েতে, তাকে বুঝাবো যে আমি টাকা চাই না, আমি তোমার একটা প্রপোজাল পাঠাইতেছি, আরো সুন্দর করে পাঠাবো। ফার্স্ট অফ অল একটা সাজেশন দিচ্ছি আমি, বলেন। হ্যাঁ হ্যাঁ, না 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 30টা, 10টা 20টা 30টা মার্ক করে দেবো, কিন্তু অ্যামাউন্টের কথা লেখেন, ইস্যুস নাই। আপনি তাকে পাঠিয়ে দেন যে এই কিওয়ার্ডগুলি, লাস্টে একটা কথা লিখে দেন, তুমি যদি আমাকে দ্বারা কাজ করাতে চাও বা আমার থেকে সার্ভিস নিতে চাও তাহলে এই জিনিসগুলো পড়বে, আপনি দিয়ে দেন, ইস্যুস হবে না। হ্যাঁ, কিন্তু আদার্স কোনো কিছু বলার দরকার নেই, মানে বডিটা একটু এরকম রাখেন যে আপনার কাজ নিডেড না, আপনার কাছে ফ্রি টাইম ছিল, আপনি অ্যানালাইসিস করছেন, দেখছেন এই প্রবলেম, আপনি তাকে সাজেশন দিচ্ছেন, ভাই তুমি এগুলো ঠিক করো, তুমি বেটার র্যাঙ্কিংয়ে যাবা, র্যাঙ্কিংয়ে গেলে সেলস গ্রো হবে, সেলস গ্রো হলে কি হবে, রেভিনিউ জেনারেট হবে, এক্স্যাক্টলি সেই আপনাকে পোক করবে। তো এটার জন্য বললাম যে প্রতিদিন 10টা করে পাঠাবেন, মেল ওপেন করবে না, কিন্তু ভুলবশত যদি ক্লিক করে ফেলে সে কাজ দিবে, 100% থাকে, অথবা রিপ্লাই দিবে। প্রথম দিন মনে করবেন আমি কাজ চেয়েছি, কাজ পাই না, ইস্যুস নেই, 3 দিনের পর একটা রিপ্লাই পাবেন না, রিপ্লাই দিচ্ছে কেউ একজন, এটা আপনার ভালো লাগা কাজ করবে যে ও আমাকে প্রায়োরিটি দিছে, আজকে রিপ্লাই আসছে কালকে কাজ আসবে, এটা মাথায় রাখেন। আর তারা আমাদের মতো না, আমরা তো রিপ্লাই দিতে খুব বেশি বোর্ড ফিল করি, সত্যি কথা, মানে কালকে দেবো একটু পর দেবো করতে দেওয়াই হয় না ব্যস্ততার কারণে, বাট তারা দেয়। হ্যাঁ, আমরা যেমনটা লিঙ্কডইনে বলি যে লাস্ট মেসেজ অ্যান্ড লাস্ট কমেন্ট শুড বি ইয়োর্স, আমাদের থাকা উচিত, লাস্ট টেক্সটটা আমাদের অলওয়েজ থাকা উচিত, মানে রিপ্লাইটা আমাদের দেওয়া উচিত, এরকম। সো আই হোপ ইস্যুস হবে না। সো ওরকমভাবে কাজ করেন, লিড কালেক্ট করেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এরও ক্লাস আছে, আপনারা মডিউলটা একটু দেখবেন। মডিউলে খালি ক্লাসের টপিক না, ইচ অ্যান্ড এভরি ক্লাসের টপিকের মধ্যে ডাইনে আরও কিছু লেখা থাকে না, চারটা কি আমরা শিখতে যাচ্ছি,
এমন কিছু নয় যেটা নাই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যদি প্রপারলি আপনারা করতে পারেন। সো ইমেল মার্কেটিং আমরা কি দেখাবো, যে আমি মেলটা পাঠালাম, এখন সে মেলটা ওপেন করেছে কিনা এটা আমার দেখতে হবে না। হ্যাঁ, এখন আমি আশায় বসে আছি সে মেল ওপেন করবে, সে মেল ওপেন করে আমার রিপ্লাই দেবে, এখনো মনে ওপেন করেনি, আমি জানতেছি এটা। বাট ইউজুয়ালি কি হয়েছে, সে 2 দিন আগে মেল ওপেন করে ডিলিটও করে দিছে, আর আমি এখানে আশায় হোপ নিয়ে বসে আছি। তো এই জিনিসটা না হবে। ইমেল মার্কেটিং আমরা দেখবো আমি যে মেলটা পাঠিয়েছি ওই মেলটা কি ওপেন করছে কিনা, ওপেন সিন হয়েছে কিনা, এই জিনিসটা আমরা দেখবো। এখন যদি দেখি সিন হয়েছে বাট রিপ্লাই দেয়নি, আমরা তাকে আরেকটা রিমাইন্ডার দিব, তো ওইটাও সিন হয়েছে রিপ্লাই দেয়নি, তখন কি আর রিমাইন্ডার দিব, তাকে ডিলিট করে দেবো, এরকম। হ্যাঁ, সো ঠিক আছে, আজকের ক্লাসটা নিয়ে কোনো কনফিউশন